তখন রাত ভোর হয়নি। অনির্বাণ রায়ের বালিশের তলায় মোবাইলে গোক গোক করে আওয়াজ হয়। প্রদ্যোতের ফোন। কি ব্যাপার এত সকালে? স্যার, খালের ডেড বডি জলে ভাসছে। আরে খাল তো কলকাতার অনেক জায়গায় আছে। কোন খাল? ভিআইপি রোডে। এয়ারপোর্ট থেকে ফেরার পথে বাহাতে পড়বে। খবরটাকে দিল? লোকাল থানা স্যার। লোকাল থানা খবরটা কোথা থেকে পেল? অ্যানোনিমাস কল। জায়গাটা পেতে রায়ের অসুবিধে হলো না। লোকজনের ভিড় দূর থেকেই চোখে পড়ে। স্যারের গাড়ি দেখতে পেয়ে প্রদ্যোৎ এগিয়ে আসে। ডিটেকটিভ অফিসার অনির্বাণ রায়ের অ্যাসিস্ট্যান্ট। সরুন সরুন, একটু জায়গা দিন। অযথা ভিড় করছেন কেন? স্যার, একটু কেয়ারফুল, কাদা রয়েছে। খালের ধারে পৌঁছিয়ে রায় লাশটা দেখতে পায়। বডি জলে অর্ধেক ভাসছে। উপুর করা বলে মুখ দেখা যায় না। ভালো করে দেখবে বলে সামনে একটু ঝুঁকতেই স্যারের জুতোর একটা পা কাদায় প্যাচ করে ডুবে যায়। পেছন থেকে প্রদ্যোৎ স্যারের কাঁধ ধরে থাকে যাতে রায় স্লিপ করে না পড়ে। ডেড বডিটা এখানে কোথা থেকে এলো? রায় নিজেকেই যেন প্রশ্ন করে। খালের কাছাকাছি কোনো বস্তি নেই। মনে হয় খালে ভেসে এসছে। ইউ আর হাফ রাইট প্রদ্যোৎ। ডেড বডিটা অন্য কোথাও থেকে এসছে নিশ্চয়ই, তবে খালে ভেসে নয়। কেন বলছেন স্যার? জলের দিকে তাকিয়ে দেখো, শুকনো পাতাগুলো একেবারে স্থির হয়ে রয়েছে। জলে এতটুকু স্রোত থাকলে পাতাগুলো ডাউন স্ট্রিমে ভেসে যেত, সেটা হয়নি। অর্থাৎ ডেড বডিটা অন্য কোনো জায়গা থেকে এনে এখানে ফেলা হয়েছে। ঠিক কথা। তাহলে যারা এসে বডিটা খালে ডাম্প করেছে তাদের ফুটমার্কস থাকার কথা। এখানে ফুটপ্রিন্ট কোথায়? শেষ পর্যন্ত অবশ্য ফুটপ্রিন্ট পাওয়া গেল। যেখানে বডিটা ভাসছে তার প্রায় 100 ফুট আগে। যদি এখানে বডি ডাম্প করা হয়ে থাকে তাহলে এতটা ডাউন স্ট্রিমে বডি এলো কি করে? কাল রাতে জলের স্রোত ছিল? তার থেকেও সিম্পল একটা সলিউশন আছে। সিম্পল অ্যান্ড ক্লেভার। বাঁশের লাঠি দিয়ে আম পাড়া দেখেছ কখনো? আমার ধারণা ওই রকম কোনো আঁকশি বাঁধা লম্বা লাঠি দিয়ে বডিটাকে ডাউন স্ট্রিমে টেনে আনা হয়েছে। আমরা ডেড বডির পোশাকে কোথাও একটা আঁকশির প্রমাণ পেয়েও যেতে পারি। আমার আরেকটা অনুমানও আছে। ডেড বডিটা জলে পেলেও ওর লাশে জল পাওয়া যাবে না। এখানে লোকাল থানার অফিসার কে এসেছেন? এই যে স্যার, আমি হেমন্ত বিশ্বাস, থানার ওসি। গুড। থানায় ফিরে গিয়ে ইমিডিয়েটলি একটা কাজ করবেন। খবর নেবেন এই লোকালিটিতে গত 2-1 দিনের মধ্যে কোনো লোক মিসিং কিনা। আর প্রদ্যোৎ, তুমি মর্গে খবর পাঠাও বডিটা তুলে নিয়ে যাক। কাটা ছেঁড়া করবার আগে আমি একবার দেখতে চাই। বডি রেডি হতে হতে বিকেল হয়ে যায়। মর্গের ইনচার্জ ডাক্তার চৌধুরী এখন ছুটিতে। দীপক হালদার বলে তার এক অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে। ওদের দেখতে পেয়ে দীপক এক গাল হেসে এগিয়ে এলো। আসুন স্যার, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ঠান্ডায় বডিটা অলরেডি ফ্যাকাশে নীল রঙের হয়ে এসেছে। একে আইডেন্টিফাই করা গেল? রায় ঝুঁকে বডিটা ভালো করে দেখে। ওসিকে ফোন করেছিলাম, উনি আশেপাশের এলাকায় খবর নিয়েছেন।
গত দুদিনের মধ্যে কেউ মিসিং বলে কোনো খবর নেই। কজ অফ ডেথ? হেড ইনজুরি। এখানকার উন্ডটা অতটা গভীর নয়, হতে পারে গ্লান্সিং ব্লো, তবে দুটো ইনজুরি যথেষ্ট ডিপ, হাতুড়ি কিংবা লোহার রড দিয়ে মারলে যেমনটা হয়। ডেড বডির মাথার ইনজুরি ঝুঁকে পড়ে একটুক্ষণ দেখে রায় সোজা হয়ে দাঁড়ায়। উন্ডটা বেশ পরিষ্কার। এখানে আনার পর আপনারা নিশ্চয়ই পরিষ্কার করেছেন? না, সেটাই সারপ্রাইজিং মিস্টার রায়। বডিটা যখন আমাদের কাছে আনা হয় তখন থেকেই কিন্তু মাথার ক্ষত জায়গাগুলো পরিষ্কার। এইরকমভাবে মারলে ক্ষতর চারপাশে রক্তের ছাপ বেঁধে যাওয়ার কথা। হোয়াট এলস? বডির অন্য কোথাও ইনজিউরি আছে? আছে স্যার, তবে সেটা মৃত্যুর কারণ হতে পারে না। ওল্ড ইনজুরি। ডেড বডির শরীর থেকে হালদার সাদা চাদর পুরোপুরি সরিয়ে দেয়। এখানে স্যার। তলপেটে আড়াআড়ি ভাবে লম্বা কাটা দাগ, প্রায় 6 ইঞ্চি। রায় আর প্রদ্যোৎ দুজনেই চমকে ওঠে। এই কাটা দাগ অ্যাক্সিডেন্টাল হতে পারে না, স্ট্যাব উন্ড। প্রদ্যোৎ, এনি কমেন্টস? রায় প্রদ্যোতের দিকে তাকায়। উন্ডটা মাসল ডিপ, তার বেশি নয়, নাড়ি ভুঁড়ি পর্যন্ত যায়নি। সেরকম হলে বাঁচানো মুশকিল হয়ে যেত। এর মানে হলো লোকটার পেক্টোরিয়াল মাসেল যথেষ্ট স্ট্রং। এমনিতেই দেখুন লোকটার বেশ শক্তপোক্ত চেহারা। তার মানে কি এই লোকটা ভিকটিম অফ গ্যাং ওয়ারফেয়ার? কোয়াইট লাইকলি স্যার। আপনার কি মত মিস্টার হালদার? প্রদ্যোৎবাবু যা বললেন আমিও তার সঙ্গে একমত। গুড। ডেড বডিটার আর কিছু দেখার নেই তো? হালদার সাদা চাদরটা ডেড বডির গায়ে চড়াতে যাবে। দাঁড়ান, বডিটার হাতের তলায় কি যেন একটা নোংরা দাগ দেখতে পাচ্ছি। পকেট থেকে রাবার গ্লাভস বের করে রায় সেটা হাতে পরে নেয়। তারপর ডেড বডির বাঁ হাতের রিস্টটা তুলে ধরে। রিস্টের ভেতরের দিকে বেশ নিপুণ উল্কি আঁকা। প্রথমে লিলি বলে একটা নাম, তারপর একটা হার্ট শেপ, মধ্যে দিয়ে একটা তীর চলে গেছে, শেষে 3 অক্ষরের একজন পুরুষের নাম, সম্ভবত রবিন। রবিন না নবীন ঠিক বোঝা যাচ্ছে না। প্রদ্যোৎ, একবার দেখো তো। প্রদ্যোৎ ঝুঁকে বডির রিস্টের নাম পড়ার চেষ্টা করে। কেউ কি লেখাটা ডিসফিগার করার চেষ্টা করেছে? রায় বেশ কিছুক্ষণ রিস্টটা নিরীক্ষণ করে। ইট কুড বি সিগারেট বার্নস কিংবা অ্যাসিড। ইন্টারেস্টিং। যদি অ্যাসিড বার্নস হয়ে থাকে সেটা পোস্টমর্টেম রিপোর্টে অবশ্যই ধরা পড়বে। তাহলে বুঝতে হবে যারা লোকটিকে খুন করেছে তারা কোল্ড অ্যালুফ প্রফেশনাল। সিগারেট বার্নস হলে? তাহলে বুঝতে হবে খুনিরা ক্রুয়েল। অফিসে ফিরে গিয়ে রায় আর প্রদ্যোৎ প্রথমেই ডেড বডিটার ছবি সহ সম্ভাব্য নামগুলো দিয়ে সমস্ত থানায় খবর পাঠায়। এই নামে বা এই চেহারার কোনো মানুষ মিসিং হলে যেন তৎক্ষণাৎ লালবাজারে খবর পাঠানো হয়। সন্ধে নামছে, আকাশে শেষ রোদ্দুরের আভা। তল্পিতল্পা গুটিয়ে রায় বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় প্রদ্যোৎ ওর ঘরে এসে হাজির। স্যার, আজ বাড়ি ফেরার আগে আমার সঙ্গে একটা জায়গায় যাবেন। জায়গাটার নাম আছে? সন্দিগ্ধ দৃষ্টিতে রায় প্রদ্যোতের দিকে তাকায়। চলুন না, বেশি সময় লাগবে না। আর আপনি তো জানেনই স্যার, সব সময় সোজা আঙ্গুলে ঘি ওঠে না। তার মানে বাঁকা আঙ্গুলের ব্যাপার, তাই তো?
বেশ কয়েক বছর আগে কালীঘাটের কাছে এক জরাজীর্ণ সিনেমা হলে প্রদ্যোৎ নিয়ে গিয়েছিল রায়কে। সেখানে ইঁদুরের ভয়ে পা গুটিয়ে কোলের কাছে তুলে রাখতে হয়। আর সেই হলে একটা মান্ধাতা আমলের হিন্দি ছবি চলছিল। ছবি চলাকালীন হঠাৎ পেছনের সিটে একজন কেউ এসে বসে, গম্ভীর গলায় রায়কে আন্ডারওয়ার্ল্ডের একটা গুপ্ত খবর জানিয়ে যায়। রায় পেছনে ফিরে তাকায়, দেখে কেউ নেই। এরা হলো প্রদ্যোতের বিগত জীবনের সাগরেদ। পার্ক সার্কাসের ময়দানকে ডান দিকে রেখে গাড়ি বাঁ দিকের একটা গলির মধ্যে ঢোকে। সেখান থেকে আর একটা গলি। গাড়িটা এমন জায়গায় এসে দাঁড়ায়, গাড়ি যাওয়ার আর রাস্তা নেই। রায় এই সরু গলির মধ্যে এরকম আশা করেন। ভেতরে লোকের ভিড়। দোকানের মালিকের সঙ্গে চোখের ইশারায় কি একটা কথা হলো। প্রদ্যোৎ স্যারকে নিয়ে ভেতরের দিকে চলে যায়। পর্দা টাঙানো পাশাপাশি দুটো খুপড়ি ঘর। একটু পরেই পর্দা সরিয়ে বেয়ারা হাজির হয়। স্যার, এদের মাটন বটি কাবাবটা ট্রাই করতে পারতেন। ওরে বাবা, কোকো কোলাটাই সেফ। বুঝলাম। এরপর পর্দা সরিয়ে যে ওদের টেবিলে উপস্থিত হয় সে বেয়ারা নয়, অপরিচিত লোক। রাতেও চোখে সানগ্লাস। বুঝতে পারি। চোখে সানগ্লাস থাকায় লোকটি যে ঠিক কার কাছ থেকে বসার অনুমতি চাইছে বোঝা যায় না। প্রদ্যোৎ হাত বাড়িয়ে সামনের চেয়ার দেখায়। চা কফি নাকি অন্য কিছু? ওসবের দরকার নেই। কি জন্যে ডাকলেন বলুন। খাম থেকে একটা ছবি বার করে প্রদ্যোৎ লোকটির দিকে এগিয়ে দেয়। ছবিটা মৃত ব্যক্তির হাতের উল্কির ক্লোজ আপ। লোকটির চোখ থেকে সানগ্লাস সরায়। লোকটির বাঁদিকের চোখ নড়ে না, মনে হয় কাঁচের। রায়ের কানে ফিস ফিস করে প্রদ্যোৎ বলল, এর নাম মনসুর। এ গ্যাংস্টারদের শরীরে উল্কি আঁকে। নিজেও তো গ্যাংস্টার বলে মনে হয়। রায় ফিস ফিস করে জবাব দেয়। ছবির থেকে মুখ তুলে মনসুর আবার চোখে সানগ্লাস পরে নেয়। এটা আমার দেওয়া উল্কি নয়। কার আঁকা হতে পারে? সরজুকে ট্রাই আউট করতে পারেন। প্রদ্যোতের কানে রায় কি যেন ফিস ফিস করে বলেন। প্রদ্যোৎ হলুদ খামটা থেকে আরো দুটো ছবি বের করে দেখায়। একটা ছবিতে মৃতদেহের মাথা থেকে তলপেট পর্যন্ত দেখা যাচ্ছে, আর অন্য ছবিটা তলপেটের কাটা দাগের ক্লোজ আপ। আরে, ये तो पेट काटा नगेन আছে। বাংলাদেশি, লেকিন মুসলিম নেই, হিন্দুই আছে। নগেন? কখনো নাম শুনিনি তো। না। আপনি নাম শুনবেন না? মনে হয় বাংলাদেশে অনেক কেস পেন্ডিং, পালিয়ে এসেছে। প্রদ্যোৎ আর রায় পরস্পরের দিকে মুখ চাওয়াচাপি করে। লাশটা কোথায় পাওয়া গেল? ভিআইপি রোডের ধারে একটা খালে। কেন? আমি তো জানতাম মেটিয়া বুর্জের দিকে ওর ধান্দা। পরের দিন সকাল, লালবাজারের তেতলায় রায়ের অফিস ঘরে ওরা দুজনে বসে আছে। ল্যান্ডলাইনে অপারেটরকে দিয়ে রায় মেটিয়া বুরুজ থানার ওসিকে ফোন করে। তরফদার বলছেন। গুড মর্নিং স্যার। বলুন স্যার। আপনারা তো স্বনামধন্য মানুষ স্যার, বিশেষ প্রয়োজন ছাড়া ফোন করেন না। অপ্রয়োজনে ফোন করলে যে চাকরিটা থাকবে না। আচ্ছা স্যার, কি করতে হবে? সমস্ত থানায় খবর পাঠানো হয়ে গেছে। এক আনআইডেন্টিফাইড ডেড বডি পাওয়া গেছে ভিআইপি রোডের পাশের খালে। সোর্স বলছে ওই লোকটার নাম নগেন, প্রফেশনাল গুন্ডা, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল।
এবং ওর ওস্তাদিটা আপনাদের এলাকাতেই সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ স্যার, ওরকম একটা নোটিফিকেশন লালবাজার থেকে এসেছিল বটে। আমি একজন অফিসারকে ডেপিউট করে দিয়েছি স্যার। মিস্টার তরফদার, আমি চাই আপনি পার্সোনালি খোঁজ খবর করেন। অনেক দিন আছেন ওই এলাকায়। বুঝে নিয়েছি স্যার। লাইনটা ডিসকানেক্ট করে রায় প্রদ্যোতের দিকে তাকায়। মনে হয় কাজ হবে। আচ্ছা বলো তো, এখন আমাদের কি করণীয়? প্রদ্যোৎ কিছুক্ষণ চিন্তা করে বলে, করোনারের অফিসে যোগাযোগ করা। কোয়াইট রাইট, কিন্তু ওদের সঙ্গে যোগাযোগটা একটু পরে হবে। এখন আমাদের ট্রেস করতে হবে মহিলাকে, লিলি। রাইট স্যার। ওর খোঁজ পাওয়া গেলে নগেন সম্বন্ধে অনেক কিছু জানা যাবে, কিন্তু লিলির খোঁজ পাওয়া যাবে কিভাবে? রায় একটা কৌটো প্রদ্যোতের দিকে এগিয়ে দেয়। ড্রাই ফ্রুটস স্বাস্থ্যের জন্য খুব ভালো। স্যার, বৌদি আপনার জন্য বিশেষ করে পাঠিয়েছেন। নাও নাও, খাও দেখিনি। শেষ হয়ে গেলে আবার আসবে। ইংরেজিতে একটা কথা আছে, লুকিং ফর আ নিডল ইন আ হেস্টেক। হ্যাঁ হ্যাঁ, কথাটা শুনেছি। মানে এই বিরাট এলাকার মধ্যে লিলির সন্ধান পাওয়াটা ইম্পসিবল, তাই তো? এক্স্যাক্টলি। আমাদের চ্যালেঞ্জ হলো ওই নিডলটিকে হেস্ট্যাগ থেকে সরিয়ে একটা স্বল্প পরিধির মধ্যে নিয়ে আসা। এতদিন একসঙ্গে কাজ করে প্রদ্যোৎ এটা বুঝতে পেরে গেছে যে স্যারের মাথায় আইডিয়া এসে গেছে, কিন্তু উনি চান প্রদ্যোৎ নিজে চিন্তা করে প্রবলেমটা সলভ করুক। ভোটার লিস্ট থেকে খুঁজে বার করা? গুড আইডিয়া। ওই এলাকাটার ভোটার লিস্ট আনানো হলো। লিলি বলে কোনো মহিলার নাম ভোটার লিস্টে পাওয়া গেল না। এর মানে দুটো হতে পারে। এক, লিলি মেয়েটির ডাকনাম। দুই, অন্য কোনো জায়গা থেকে এসেছে। না না, এত ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কারণ নেই। আমরা অন্য অ্যাঙ্গেল থেকে ভাবি। নিশ্চয়ই স্যার। পেট কাটা নগেন একজন গুন্ডা। তার বান্ধবী কোনো ভদ্র পরিবারের থেকে হওয়া লাইকলি নয়। তাহলে তার গার্লফ্রেন্ড কোথা থেকে জুটবে বলে মনে হয়? প্রদ্যোৎ চমকে ওঠে। বস্তি এলাকা? সন্ধে 7টা। রায় আগেই বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে আজ ওর ফিরতে দেরি হবে। এবার কি করণীয়? কিছু না, আমরা গাড়িতে চুপচাপ বসে থাকব। কিছুক্ষণের মধ্যে জিন্স আর কালো গেঞ্জি পরা একটা লোক ওদের গাড়ির পাশ দিয়ে চলে যায়। একটু পরেই জিন্স পরা লোকটা আবার ফিরে আসে, গাড়ির পাশে দাঁড়ায়। গাড়ির কাঁচ নামিয়ে প্রদ্যোৎ লোকটার দিকে তাকায়। আমার গাড়িতে একজন গেস্ট আছেন। এখানে থাকেন না, বাইরে, ফরেন। ব্যবস্থা হবে? হবে। কীরকম বলতে হবে? আচ্ছা, লিলি বলে একটা মেয়ে ছিল, তাকে পাওয়া যাবে? কার নাম বললে? লিলি। ও নামে কেউ নেই এখানে। গাড়ি থেকে বেরিয়ে প্রদ্যোৎ ওর পেছনে ছোটে। বেশ কিছুক্ষণ পরে হাঁপাতে হাঁপাতে সে ফিরে আসে, সঙ্গে লোকটা। প্রদ্যোৎ ওর চুলের মুঠি ধরে আছে। স্যার, লিলির খবর লোকটা জানে, ওকে একটু জেরা করলেই সব বেরিয়ে যাবে। মেটিয়াবুরুজ থানা। বেশ রাত হয়ে গেছে। ইন্টারোগেশন রুমে রায়, প্রদ্যোৎ আর তরফদার, সঙ্গে একজন পেয়াদা। রায় রয়ে গেছে। এ কাল্লু, ইধার আ। তোর ঘর কোথায় রে? বাড়িতে কে কে আছে? আমি একা স্যার। আচ্ছা, তাহলে এই বাচ্চাটাকে?
একটা ঘুমন্ত শিশুকে একজন মহিলা পুলিশ কোলে করে নিয়ে আসে। ঘুমন্ত শিশুটিকে দেখেই কাল্লু লাফ দিয়ে ওঠে। একে একে কোথা থেকে পেলেন স্যার? কেন, তোর বাড়ি থেকে? চেঁচামেচিতে বাচ্চাটার ঘুম ভেঙে যায়। সে ত্রাই সুরে চেঁচাতে থাকে। লক্ষ্মী, বাচ্চাটার ঠোঁটে একটু আফিং দিয়ে দে, কান্নাটা বন্ধ হয়ে যাবে। স্যার, আপনি এরকম করবেন না, বাচ্চাটা কিছু জানে না স্যার, বাচ্চাটাকে ছেড়ে দিন। তরফদারের পা কাল্লু 2 হাত দিয়ে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করে। বাচ্চাটাকে ছেড়ে দিন স্যার, বাচ্চাটাকে ছেড়ে দিন। তাহলে বল, লিলি কোথায় আছে? বললে আমাকে মেরে ফেলবে স্যার। কে? পেট কাটা নগেন? আপনি তো তাহলে সবই জানেন স্যার। আরে, পেট কাটা নগেনের তো এখন মাথাও কাটা গেছে। কাজটা কে করেছে বল? আমি বলতে পারবো না। লিলির বাড়ি কোনটা আছে? আমি বলতে পারবো না স্যার। এই লক্ষ্মী, বাচ্চাটাকে নিয়ে যা, গঙ্গার জলে ফেলে দিয়ে আয়। কাল্লু এবার তরফদারের পা ছেড়ে প্রদ্যোতের পা জড়িয়ে ধরে। স্যার ছেড়ে দিন বাচ্চাটাকে, স্যার ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার বাচ্চাটাকে। আমার সঙ্গে চল, লিলির বাড়িটা দেখিয়ে দে। লিলির বাড়ি গিয়ে জানা গেল যে লিলি ইদানিং নাকি এক নতুন বন্ধু হয়েছে, কলিয়ারির লিডার। তিনি মাসে 2 বার করে লিলির সঙ্গে দেখা করেন। তাতে পেট কাটা নগেন প্রতিবাদ করে। লিডারের সাঙ্গপাঙ্গরা নগেনের লাশ নামিয়ে দেয়। তারপর তারা বডিটাকে পরিষ্কার করে ভিআইপি রোডের পাশে ক্যানেলে ভাসিয়ে দিয়ে আসে। 2-1 দিনের মধ্যে কলিয়ারির লিডার পুলিশের জালে ধরা পড়ে। আরো কয়েকদিন পর, কি ব্যাপার প্রদ্যুৎ, এরকম মুখ গোমরা কেন? লোকটা জেল থেকে জামিন ছাড়া পেয়ে গেছে স্যার।